প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা গত লেকচারে ক্যালকুলাসের সাধারণত অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন আমরা দেখেছি। আমরা দেখতে দেখতে প্রায় ভেক্টরের লাস্ট পর্যায়ে পৌঁছিয়ে গেছি। আমরা সমাকলনটা অফ রেখেছি, কারণ সমাকলন আমাদের সামনে যখন শিখব তখন আমরা প্রয়োগ যখন আসবে তখন আমরা ওইটাকে শিখে নিব। ওকে, টাটকা শিখবো, টাটকা প্রয়োগ করব। ক্লিয়ার? আচ্ছা, এখন ঘটনা, আমরা ভেক্টরের লাস্ট টপিকে উপনীত হয়েছি এবং আমরা এখন লাস্ট টপিক পড়ব। ওকে, চলো দেখি। টপিক লাস্ট, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে তোমরা বুঝে নিবে, কারণ কনসেপ্টকে ক্লিয়ার করা লাগবে এবং এমনভাবে ক্লিয়ার করব আমরা আমাদের বাস্তবিক কন্ডিশনের সাথে এই পড়াটাকে মিলিয়ে দিয়ে আমরা এটাকে কি করব, সহজ করে ফেলবো। ওকে, যাতে আমাদের মনে থাকে, কারণ ব্যবহারিক প্রয়োগ তো আমাদের লাগবে। ফিজিক্স মানেই কি, আশেপাশে সবগুলোর সাথে কি করবা, করে দাও, মিলিয়ে দাও। ওকে, তবে তার আগে একটু বলে নিই, তোমরা অবশ্যই এইগুলো পড়ার আগে বা তোমরা যখন প্র্যাকটিস করবে তার পূর্বে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, অবশ্যই ডিফারেন্সিয়েশনটা ভালো করে পড়বে, ডট এবং ক্রস গুণন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়েশন আমাদের সব জায়গায় লাগবে, এখানে আমাদের কোন ডট ক্রস লাগবে না, কিন্তু ডাইভারজেন্সে গেলে আমাদের ডট গুণ লাগবে, আর কার্লে গেলে আমরা ক্রস গুণ দেখব। ওকে, ওখানে প্রয়োগ হচ্ছে। চলো যাই, স্টার্ট করি। ফার্স্টে উপরের এগুলো পড়ার পূর্বে আমাদের ক্ষেত্র সম্পর্কে ধারণা নিতে হবে। ফিল্ড, ক্ষেত্র। যখন কোন রাশির মান কোন অঞ্চলের বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয়, বা অবস্থানের পরিবর্তনের ফলে রাশির মান পরিবর্তিত হয়, তাকে ওই অঞ্চলের ওই রাশির ক্ষেত্র বলে। তার মানে ওই রাশিটা ওই অঞ্চলে ক্ষেত্র তৈরি করেছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যখন কোন রাশির মান কোন অঞ্চলের বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয় এবং অথবা অবস্থানের বিভিন্ন বিন্দুতে কি হবে, এর মানটা ভিন্ন ভিন্ন হবে, তখন ওই অঞ্চলটাকেই ওই রাশির আমরা ক্ষেত্র হিসেবে আখ্যায়িত করব। ওকে, কেমন একটু খেয়াল করো। ধরে নাও সমুদ্রের পানি, আমরা বড় বড় কিছু চিন্তা করি। হ্যাঁ, সমুদ্রের পানি। তো এখন সমুদ্রের পানির সকল স্তরে দেখো পানির কণাগুলোর চাপ কি এক? এগুলো পানির কণা, অসংখ্য কণা আছে যেগুলো আমরা কি গণনা করে শেষ করতে পারি না। এখন বলো, এই কণা যে চাপ অনুভব করে, এই কণা কি সেই চাপ অনুভব করে? অবশ্যই নয়। তার মানে পানির এই কণাটা এক ধরনের চাপ অনুভব করছে, এই পানির কণাটা এক ধরনের চাপ অনুভব করছে, রাইট? তার মানে টোটাল অংশটাই দেখো কি চাপ ক্রিয়াশীল। তাহলে এই সমুদ্রের টোটাল অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে চাপ ক্ষেত্র, রাইট? এই চাপ ক্ষেত্র, এখন দেখো এই চাপ ক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছে, বিভিন্ন বিন্দু বা অবস্থান চেঞ্জ করছে। দেখো তো, অবস্থানের পরিবর্তনের কারণে, তার মানে আমরা অবস্থান চেঞ্জ করছি, দেখতে পাচ্ছি চাপের মানটাও কি বিভিন্ন বিভিন্ন হয়ে পড়েছে, রাইট? সুতরাং এই টোটালটা একটা ক্ষেত্র বলতে পারি এবং সেই ক্ষেত্রটার নাম কি, ফিক্সড হচ্ছে চাপ ক্ষেত্র। ওকে, আচ্ছা, তাহলে চাপের দৃষ্টিকোণ থেকে
এই সমুদ্রের টোটাল অঞ্চলটা চাপক্ষেত্র হিসেবে আখ্যায়িত করলাম। ওকে, তাহলে ক্ষেত্রটা আমরা বুঝতে পারলাম, তাই নয় কি? এখন আমরা এখান থেকে পড়ব হচ্ছে স্কেলার ক্ষেত্র। তো খেয়াল করো, স্কেলার ক্ষেত্র স্কেলার ফিল্ড। যখন কোনো কেমন রাশি, স্কেলার ক্ষেত্র বলেছে কেমন রাশি, স্কেলার রাশি, যখন কোনো, আমরা এখানে রাশি না লিখে লিখব স্কেলার রাশির মান কোনো অঞ্চলের বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয় বা অবস্থানের পরিবর্তনের ফলে রাশির মান, মানে কোন রাশির মান, স্কেলার রাশির মান, রাশির মান পরিবর্তিত হয়। অবস্থানের পরিবর্তনের ফলে স্কেলার রাশির মান পরিবর্তিত হয়, ওই অঞ্চলকে ওই স্কেলার রাশির ক্ষেত্র বলে, যা স্কেলার ক্ষেত্র, যা স্কেলার ক্ষেত্র হিসেবে আখ্যায়িত। ওকে, আচ্ছা, এখন ঘটনা, এই ডেফিনেশনটা তোমাকে মুখস্থ করা লাগবে না। কেন লাগবে না বলো তো দেখি? কারণ আমরা জাস্ট কি ক্ষেত্রের ডেফিনেশনটা পড়ে এসেছি, শুধু রাশির পূর্বে আমরা কি করে দিব, যুক্ত করে দিব স্কেলার নামটা, তাহলে হয়ে যাবে সেটা কি স্কেলার ক্ষেত্র। ওকে, কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উদাহরণ, বাস্তবিক জগতের সাথে আমরা কি করব, মিলিয়ে দেব। বুঝতে পেরেছো? ওকে, তোমরা একটু খেয়াল করো। তো এখন ঘটনা যেটা, সেটা হচ্ছে দেখো দেখো এটা একটা বাল্ব। ওকে, এই বাল্ব কি ছড়াচ্ছে বলতো? আলো দিচ্ছে, রাইট? এখন ঘটনা, আলোর পাশাপাশি কিন্তু বাল্বটা কি করছে, তাপমাত্রা দিচ্ছে, দিচ্ছে না? তাপমাত্রা দিচ্ছে। এখন যদি এই বাল্বটার আশেপাশে যদি তুমি কি করো, অবস্থান করো, তাহলে কি কিছুটা টেম্পারেচারে বা গরম অনুভূত হবে, তাই নয় কি? কিন্তু তুমি যদি ওখান থেকে কিছুটা দূরে আসো, এই বিন্দুতে আসো, তাহলে কি ঘটনাটা ঘটবে? ওখানে যে এই বিন্দুতে যে তাপমাত্রার মান ছিল, এই বিন্দুতে সেই তাপমাত্রার মান কি হবে বলতো? পরিবর্তন হবে, রাইট? এই যে টোটাল রুমের মধ্যেই কি হচ্ছে, এই তাপমাত্রাটা ছড়িয়ে পড়েছে, কিন্তু ঘটনা যেটা, বিভিন্ন বিন্দুতে তাপমাত্রার মান কিন্তু একই নয়। ওকে, তার মানে এই যে রুম যে অঞ্চলটা, এই অঞ্চলের যে ক্ষেত্র, সেটাকে আমরা কি বলবো? তাপমাত্রার ক্ষেত্র। আর তাপমাত্রা যেহেতু স্কেলার রাশি, সুতরাং এই রুমের যে অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা কি বলতে পারি? স্কেলার ক্ষেত্র। ক্লিয়ার? ওকে, আমরা এখানে একটু ড্র করব, একটু খেয়াল করো। আমরা একটা কি রুম এঁকে নিই, ধরে নাও এটা একটা রুম, 3D টাইপের রুম। তো খেয়াল করো, এটা কিন্তু আমাদের একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা আমরা ওয়াই অ্যাক্সিস নিয়ে নিলাম, এটা আমরা কি করলাম, জেড অ্যাক্সিস নিয়ে নিলাম। ওকে, তো এখন ঘটনা যেটা, বলো তো দেখি, এই রুমের মধ্যে তাপমাত্রা আছে, তাপমাত্রার আমি একটা ইকুয়েশন দিয়ে নিলাম, ধরে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড। ওকে, এই ধরনের একটা ইকুয়েশন নিয়ে চলে আসলাম। এখন তোমাকে যদি বলা হয় এইটা একটা বিন্দু কল্পনা করো, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, একটা বিন্দুটা পি, স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। ওকে, এখন ঘটনা, বলো তো দেখি, এই টোটাল রুমের মধ্যে তুমি কি করেছো, এখানে একটা বাতি জ্বালিয়ে দিয়েছো। আচ্ছা, মোমবাতি জ্বালিয়ে দিলাম, হ্যাঁ, মোমবাতি জ্বালিয়ে দিলাম। তো মোমবাতি যদি আমরা জ্বালাই, তাহলে মোমবাতি থেকে কিন্তু তাপমাত্রা কি হবে বলো তো? চারি সাইডে রুমের মধ্যে ব্যাপ্তি ঘটবে, তাই নয় কি?
আমি লাইট দিয়ে যেভাবে লাইট থেকে যেভাবে তোমাদের একটু বললাম ওই ধরনের কন্ডিশনগুলো। তো দেখো এই বিন্দুতে তাপমাত্রা এক ধরনের হবে, 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 বিভিন্ন পয়েন্টে তাপমাত্রা কি হবে, চেঞ্জ হবে, তুমি সেম পাবা না। ওকে, আর যেহেতু 3 ডাইমেনশনাল প্রসেস, সুতরাং আমি যদি এই বিন্দু ধরি, এই বিন্দুর আমি স্থানাঙ্ক ধরে এলাম 1 2 3, তাহলে 1 2 3 এর জন্য এই বিন্দুর টেম্পারেচার কত হবে, x এর মান 1 1 স্কয়ার, y এর মান দেখো 2 এবং z এর মান হচ্ছে 3, তাহলে টোটাল আমরা টেম্পারেচার পাবো 7 একক, রাইট, 7 একক। এখন বলো তো দেখি, আমি যদি এই বিন্দুটাকে কল্পনা করি, এই বিন্দুটা আমি ধরে নিলাম 2 2 3 5, এই বিন্দুটা ধরলাম, তাহলে এই বিন্দুর জন্য কত পাবো, এই বিন্দুর জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত, 2 স্কয়ার, y এর মান 3, z এর মান হচ্ছে 5, তাহলে 4 প্লাস 15 19। ওকে, তাহলে এই বিন্দুর জন্য আমরা দেখো কি টেম্পারেচার পেয়েছি এক ধরনের, এই বিন্দুর জন্য টেম্পারেচার পেয়েছি আর এক ধরনের, রাইট, কিন্তু টোটাল রুমের মধ্যে টেম্পারেচার দেখো পরিব্যাপ্তি ঘটে আছে। সুতরাং অবস্থানের চেঞ্জের কারণে দেখো অবস্থানের পরিবর্তনের ফলে রাশির মান পরিবর্তিত হয়, রাইট। সুতরাং এই রুমটাকে আমরা বলতে পারি হচ্ছে কি, তাপমাত্রা যেহেতু স্কেলার রাশি, তাহলে বলতে পারি তাপমাত্রার ক্ষেত্র বা স্কেলার ক্ষেত্র, ক্লিয়ার। এবং দেখো এইভাবে যদি কি কোনো স্কেলার ফরম্যাট চলে আসে, সেই ক্ষেত্রগুলোকে আমরা কি বলবো, স্কেলার ক্ষেত্র। ওকে, এখন তোমরা খেয়াল করো, এটা অ্যানাদার উদাহরণ হিসেবে আমরা কি টানতে পারি, তড়িৎ বিভব, তড়িৎ বিভব, মহাকর্ষ বিভব। ওকে, তরলের অভ্যন্তরে চাপ, তরলের অভ্যন্তরে চাপ ইত্যাদি ওই অঞ্চলের জন্য ক্ষেত্র। ওকে, কারণ তোমরা যখন সেকেন্ড ইয়ারে পড়বা তখন তড়িৎ বিভব দেখবা, মহাকর্ষ 6 নম্বর অধ্যায়ে যখন পড়বো তখন মহাকর্ষ বিভব দেখবো, তরলের অভ্যন্তরে চাপ আমরা 7 নম্বর অধ্যায়ে দেখবো, এখানে এই ক্ষেত্রগুলো তৈরি হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, স্কেলার ক্ষেত্র দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে ভেক্টর ক্ষেত্র। এখন আমরা পড়ছি ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ফিল্ড। বুঝতে পারছো, এখানে মান দিকের বিষয় চলে আসবে, রাইট। তাহলে আমরা লিখে ফেলি, যখন কোন ভেক্টর রাশির মান বা দিক বা উভয়ই, কারণ আমরা জানি মানের চেঞ্জে চেঞ্জ হয়, দিকের চেঞ্জে চেঞ্জ হয়, উভয়টা চেঞ্জ হলেই কি চেঞ্জ হবে, রাইট। তাহলে যখন কোনো ভেক্টর রাশির মান বা দিক বা উভয়ই একটি অঞ্চলের বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয় বা অবস্থানের পরিবর্তনে পরিবর্তিত হয়, তাকে ওই অঞ্চলের ওই ভেক্টরের ভেক্টর ক্ষেত্র বলে। ওকে, জাস্ট আমরা কি আগের মতোই কি করেছি, ডেফিনেশনটা সাজিয়েছি এবং জাস্ট কি স্কেলারের জায়গায় ভেক্টর বসিয়ে দিয়েছি। এখন ঘটনা, এর উদাহরণটা তোমাকে জানতে হবে অবশ্যই। বলেছি ওই ভেক্টর অর্থাৎ ভেক্টর ক্ষেত্র, এটা অবশ্যই বাস্তবে তো আছেই, আছে না, আছে। আচ্ছা, একটু খেয়াল করো, ধরে নাও ঘটনাটা এই ধরনের, এটা একটা রুম, এটা একটা রুম, এই রুমের মধ্যে বায়ুর কণা আছে। ওকে, তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে
এই বিন্দুতে 3D কিন্তু কণাসমূহের দিক বা মান কি এক এক ধরনের, এক এক দিকে, এক একটা বিন্দুতে এক এক দিকে। ওকে, তাহলে কি এটা? প্রত্যেকটা কণার দেখো বিক্ষিপ্ত এলোমেলো অবস্থা চলছে, তার মানে প্রত্যেকটা কণার কি বেগের মান দিক ভিন্ন ভিন্ন। ওকে, সুতরাং এই অঞ্চলটিকে আমরা বলতে পারি হচ্ছে কি বেগ ক্ষেত্র, রাইট? আর বেগ যেহেতু ভেক্টর রাশি, সেহেতু আমরা বলতে পারি যেটা এটা হচ্ছে কি বেগ ভেক্টর ক্ষেত্র, তার মানে ভেক্টর ক্ষেত্র। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এই কণাগুলো দেখো কি বিভিন্ন বিন্দুতে বেগ ভিন্ন ভিন্ন, অর্থাৎ অবস্থানগত কারণে কি হয়েছে, বেগের চেঞ্জ হয়েছে। তাহলে এই অঞ্চলটিকে আমরা বেগ ক্ষেত্র বা ভেক্টর ক্ষেত্র হিসেবে আখ্যায়িত করতে পারি না? আচ্ছা, এছাড়া একটু তুমি খেয়াল করো মনোযোগ দিয়ে, এই রুমটা নিলাম বা এই অঞ্চলটা নিলাম, এই অঞ্চলে তড়িৎ প্রাবল্য ই কত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আচ্ছা, 3D তো এই, তাহলে আমরা কি ত্রিমাত্রিক অঙ্কন করে ফেলতে পারি। যেহেতু 3D আমরা এখানে ধরেছি, এই জন্য ত্রিমাত্রিক অঙ্কন করে ফেললাম। দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এখন ঘটনা, কোন একটা বিন্দু, এই বিন্দু পি বিন্দু, স্থানাঙ্ক তুমি এক্স ওয়াই জেড ধরতে পারো। ওকে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তার মানে এই রুমের মধ্যে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অঞ্চলের বিভিন্ন বিন্দুতে আমরা যদি অবস্থান নির্ণয় করি, ধরে নাও এখানকার অবস্থান 1 2 3, এখানে 2 1 5, এখানে 1 2 3 1 2 4, সরি 2 4 2 to 4, হ্যাঁ 2 to 4। তাহলে দেখো এক্স, প্রত্যেকটা ভুজ আছে, এক্স এর মান কোটি দেওয়া আছে প্রত্যেকটা বিন্দুতে, এবং কি দেওয়া আছে, বেদ বা ধার দেওয়া আছে। আমরা যদি কি এখানে বসাই এক্স ওয়াই জেড এর মান প্রত্যেকটা বিন্দুর জন্য, আমরা ই এর মান অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মান আমরা কিন্তু প্রত্যেকটা বিন্দুতে ভিন্ন ভিন্ন পাবো, রাইট? সুতরাং এই যে আমরা ক্ষেত্রটা খুঁজে পাচ্ছি, এটা হচ্ছে কি তড়িৎ প্রাবল্য ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র। ওকে, প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, তড়িৎ ক্ষেত্র যেহেতু ভেক্টর রাশি, তাহলে এইটাকে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। ক্লিয়ার? এভাবে মহাকর্ষ ক্ষেত্র ইত্যাদি কি আমাদের আসতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু ভেক্টর ক্ষেত্র সম্পর্কে কি ধারণা পেয়ে গেলাম। এবার আমরা দেখব ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল। দেখো, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল, এটা সাধারণত আমরা উল্টা ত্রিভুজ ক্ষেত্র টাইপের এই চিহ্ন দ্বারা ব্যবহার করি। এইটা অর, তুমি এর উপরে ভেক্টর চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, ত্রিমাত্রিক ভৌত রাশির বৈশিষ্ট্য এবং বিশ্লেষণের সুবিধার্থে এই অপারেটরটা বিজ্ঞানী হ্যামিল্টন, স্যার হ্যামিল্টন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। বুঝতে পেরেছ? তো ত্রিমাত্রিক ক্ষেত্রের বৈশিষ্ট্য এবং বিশ্লেষণের জন্য প্রয়োজনের তাগিদে এই অপারেটরটা ব্যবহার করেছিলেন। তোমরা দেখেছো ডিডিএক্স, ডিডিওয়াই, এই ধরনের তোমরা কি অনেক অপারেটর দেখেছো, রাইট? ঠিক তেমনি এটা ত্রিমাত্রিক ক্ষেত্রের বিশ্লেষণের জন্য এটা একটা অপারেটর। তো সর্বপ্রথম স্যার হ্যামিল্টন এটা কি করেন, উদ্ভাবন করেন, যার নাম ছিল হচ্ছে নেবোলা। ওকে, না বলা নয়, নেবোলা বা নেবলা নয়। ওকে, পরবর্তীতে বিজ্ঞানী উইলিয়াম গিবস, ওকে, ডব্লিউ গিবস নামকরণ করেন হচ্ছে ডেল। এর উপর আমরা ভেক্টর দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, ডেল, এই ডেল সমান কি হবে একটু খেয়াল করো।
এই ডেল হচ্ছে আই ডিডিএক্স, এটা হচ্ছে একমাত্রিকের জন্য। একমাত্রিক ক্ষেত্রের জন্য আমরা কি ডেলকে এইভাবে প্রকাশ করতে পারি। যদি তোমাকে বলা হতো দ্বিমাত্রিকের জন্য ডেল কি হবে, আই ডিডিএক্স প্লাস জে ডিডি ওয়াই। এটা কয় মাত্রিক, দ্বিমাত্রিক। ওকে, আমরা একক ভেক্টর এখানে দিতে পারি। ওকে, কারণ যেহেতু আই এবং জে ইউনিট ভেক্টর সেহেতু আমরা ক্যাপ দিতে পারি। ত্রিমাত্রিকের ক্ষেত্রে ডেল হবে হচ্ছে আই ডিডিএক্স প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড। ওকে, এটা কয় মাত্রিক, ত্রিমাত্রিক। আমরা যখন গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্সের কাছে যাব, যেহেতু আমরা কি ত্রিমাত্রিক বা আয়তক্ষেত্রিক কন্ডিশন নিয়ে আমাদের কি আলোচনা, কারণ তোমরা দেখো আমি যত এক্সাম্পল গুলো দেখিয়েছি সব 3D মোশনে। রুম কল্পনা করিয়েছি, তারপরে সমুদ্র কল্পনা করিয়েছি, তারপরে তড়িৎ ক্ষেত্র আমরা কল্পনা করেছি কোনো একটা রুম বা বক্সের মধ্যে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কি 3D আমরা কল্পনা করেছি। সুতরাং আমরা এখানে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেলের এই ভার্সনটা ব্যবহার করে সলভ করব। ওকে, এখন ঘটনা কোশ্চেন তোমার এখানে মনের মধ্যে জাগ্রত হতেই পারে, আসলে এটা কি কোনো ভেক্টর রাশি? অপারেটর এটা আসলে কোনো ভেক্টর রাশি নয়। ওকে, ডেল কোনো ভেক্টর রাশি নয়। আবার বলি, ডেল কোনো ভেক্টর রাশি নয়, ডেল কোনো ভেক্টর রাশি নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর মাত্র। ওকে, তাহলে ভেক্টর অপারেটর বাট ভেক্টর রাশি নয়। ওকে, এটা একটু খেয়াল রাখবে তোমরা, ইম্পর্টেন্ট। নেক্সট, এবার আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের দিকে চলে যাব। চলো দেখি। এখন আমরা পড়ব হচ্ছে স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট। স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, আমরা ধরে নিলাম ফাই অফ এক্স ওয়াই জেড একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ক্ষেত্রে স্থানাঙ্ক ব্যবস্থায় স্কেলার ক্ষেত্র। আমি কিন্তু তোমাদের বলেছি স্কেলার ক্ষেত্র কি। আচ্ছা, আমি যদি ফাইয়ের পরিবর্তে এখানে আয়তন ভি বসিয়ে দিতাম, তাহলে দেখো তো ভি যেহেতু আয়তন একটা স্কেলার রাশি, সুতরাং কি এটা আয়তন দেখো কি ত্রিমাত্রিক বা 3D প্রসেসে একটা স্থানাঙ্ক ব্যবস্থা নির্দেশ করে সেখানে কি স্কেলার ক্ষেত্র তৈরি করেছে। আমি যদি ফাইয়ের জায়গায় চাপ বসিয়ে দিতাম তাহলে কি চাপ ফাংশন হয়ে যেত এবং সেটা চাপ ক্ষেত্র হতো স্কেলার ক্ষেত্র, রাইট। আমি যদি এই ফাইয়ের জায়গায় টেম্পারেচার বসিয়ে দিতাম তাহলে সেটা কি হতো, তাপমাত্রা ক্ষেত্র হয়ে যেত এবং সেটা একটা স্কেলার ক্ষেত্র হতো। আমি যদি এখানে তড়িৎ বিভব বসিয়ে দিতাম, যেহেতু কি ওটা তাহলে কি হতো, বিভব স্কেলার রাশি, তাহলে সেক্ষেত্রে সেটা বিভব ক্ষেত্র বা স্কেলার ক্ষেত্র হতো, রাইট। আচ্ছা, এখন এই যে ফাই দেখছো, ফাইকে ডেল দ্বারা ব্যবকলন করা সম্ভব হলে, ব্যবকলন করা সম্ভব হলে পাওয়া যায় ডেল ফাই, অথবা তুমি ডেলের উপরে ফাই দিতে পারো, ডেল ফাই। ওকে, ভেক্টর দিতে পারো, ডেলের উপরে ভেক্টর দিয়ে ফাই লিখতে পারো। তাহলে ফাইকে যদি কি ডেল দ্বারা ব্যবকলন করা যায় তাহলে সেক্ষেত্রে কি হয়, ডেল ফাই অথবা ডেল ফাই। এটা তো মাইন্ড ইট, এই ফাই কিন্তু আয়তন হতে পারে, চাপ হতে পারে, তাপমাত্রা হতে পারে, তার মানে সকল স্কেলার হতে হবে। ওকে, খেয়াল রেখো। তাহলে আমরা যে ডেল ফাই পেয়েছি, এই যে ডেল ফাই, এই ডেল ফাইকে ফাইয়ের গ্রেডিয়েন্ট বলে, গ্রেডিয়েন্ট বলে। তাহলে আপনাকে কি করা হলো, ডেল ফাই লিখে দেওয়া হলো, আর ডেল ভেক্টর দিয়ে ফাই, ভেক্টর সাইন দিয়েছি, ফাই লিখে দেওয়া হলো। তুমি এইগুলো না লিখে লিখতে পারো গ্রেডিয়েন্ট ফাই, সংক্ষিপ্ত নেমে গ্রেডিয়েন্ট ফাই। ওকে, এখন ঘটনা আমরা গ্রেডিয়েন্ট ফাই নির্ণয় করতে চাই।
একটু খেয়াল করো, তাহলে গ্রেডিয়েন্ট ফাই আমরা নির্ণয় করব, তার মানে ডেল ফাই নির্ণয় করব। আচ্ছা বলো তো এই ডেল মানে কি? যখনই আমি ডেল লিখেছি তখনই তোমার এখানে তুমি ভেক্টর দিতে পারো, তখনই তোমার মনের মাঝে ঝংকার দিয়ে উঠবে যেটা, সেটা হচ্ছে কি এইটা একটা ভেক্টর অপারেটর, রাইট? আচ্ছা তাহলে এটা কি আই ডিডিএক্স জে ডিডিওয়াই কে ডিডি জেড অফ ফাই। ক্লিয়ার? দেখো কারণ আমরা ডেল সমান কিন্তু এটা জানি, এটা লিখেছি, আর ফাই দেখো সাইডে আছে, ফাই লিখেছি। ক্লিয়ার? তাহলে ফাই মানে কি হতে পারে? এত কিছু হতে পারে। এখন খেয়াল করো, আমরা লিখতে পারি আই ডিডিএক্স অফ ফাই জে ডিডিওয়াই অফ ফাই কে ডিডি জেড অফ ফাই। ওকে, তাহলে একটু মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করবে যেটা, সেটা হচ্ছে আমরা পেলামটা কি? আমরা ফাই স্কেলার বলেছি, স্কেলারকে আমরা দেখো কি করেছি, গ্রেডিয়েন্ট করে ফেলেছি। যখনই গ্রেডিয়েন্ট করেছি দেখো একটা ভেক্টর তৈরি হয়ে গেছে, ভেক্টর ক্ষেত্র তৈরি হয়ে গেছে, রাইট? ঠিক আছে না? কারণ ডিডি এক্স অফ ফাই দেখো আই, ডিডি ওয়াই অফ ফাই এটা একটা মান, তার সাথে জে, ডিডি জেড অফ ফাই এটা একটা মান, তার সাথে কি কে। তার মানে আই জে কে যদি কোনো মানের সাথে যুক্ত থাকে দেখো সেটা একটা ভেক্টর তৈরি হয়, তোমরা দেখেছো। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার বা ত্রিমাত্রিক ক্ষেত্রে দেখো একটা ভেক্টর ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তাহলে বলো তো দেখি, স্কেলার ক্ষেত্রকে এমন একটা মেশিনের মধ্যে আমরা দিয়ে দিব, ওই মেশিনটা কি তাকে ভেক্টর ক্ষেত্র করে বের করে দিবে। তাহলে সেই মেশিনটার নাম কি? সেই মেশিনটার নাম আমরা দিব হচ্ছে কি গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? তাহলে কোন স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর, কোন স্কেলার ক্ষেত্র ফাই কে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরের একমাত্র প্রসেস কি? গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন বলো তো এই যে গ্রেডিয়েন্ট আমরা কি ভেক্টর রাশি পেলাম, তাহলে এর মানটা কত হবে? তাহলে এই গ্রেডিয়েন্ট ফাই এর মান কত পাবো? রুট ওভার, দেখো তো আই এর সহগ কত? ডিডি এক্স অফ ফাই স্কয়ার, তোমরা এখানে ডেল বলতে পারো এটাকে, ডিডি ওয়াই অফ ফাই স্কয়ার ডিডি জেড অফ ফাই এর স্কয়ার। ওকে, গ্রেডিয়েন্ট ফাই এর মান পেয়ে গেছি আমরা। ঠিক আছে? আচ্ছা তাহলে এইভাবে আমরা কি করব? গ্রেডিয়েন্ট নির্ণয় করব। এখন ঘটনা খেয়াল করো, আমরা একটা উদাহরণ দিয়ে গ্রেডিয়েন্টটা খুব দারুণভাবে কি ব্যাখ্যা করতে পারি। তো দেখা যাক গ্রেডিয়েন্টটা আমরা একটা উদাহরণ টেনে কি ব্যাখ্যা করতে চাই, তাহলে কিভাবে করব চলো দেখি। উদাহরণ কার? গ্রেডিয়েন্টের। তো খেয়াল করো, তোমরা যেহেতু ইলেকট্রিসিটি পড়েছো, স্থির তড়িৎ পড়েছো, ওকে, ধরে নাও এটা একটা তড়িৎ ক্ষেত্র, এইখানে একটা পজিটিভ বিন্দু চার্জ আছে। ওকে, তো বিন্দু চার্জ থেকে এই ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিন্দুতে কিন্তু গ্রেডিয়েন্ট পেতে গেলে আমরা কি করব? স্কেলার ক্ষেত্রকে গ্রেডিয়েন্ট করব, রাইট? তাহলে এই চারি সাইডের বিভিন্ন বিন্দুতে কিন্তু বিভবের মান বিভিন্ন, রাইট? বিভবের মান বিভিন্ন না? বিভবের মান বিভিন্ন। ওকে, এখন ঘটনা যেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, বিভবের রাশিমালা আমরা যেটা জানি ভি ইজ ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট, চার্জ যদি থাকে কিউ বাই আর। তাহলে কিউ চার্জ কনস্ট্যান্ট, এখান থেকে যদি আমরা কি মোটামুটি আর দূরত্ব বিবেচনা করি, তাহলে এই বিন্দুতে বিভব যদি তুমি নির্ণয় করো তাহলে বিভবটা তুমি এটা পেলা। এখন ঘটনা খেয়াল করো, আর এর মান যত বাড়তে থাকবে বিভবের মান তত কি হবে? কমতে থাকবে, রাইট? অর আদারওয়াইজ আর এর মান যত কমতে থাকবে বিভবের মান তত কি হবে? বাড়তে থাকবে, কারণ ব্যস্তানুপাতিক রিলেশন যেহেতু। তাহলে দেখো তো, আমি যদি যত কাছে যাব এই চার্জের যত কাছে যাব তত আমার কি হবে? বিভবের মান বাড়তে থাকবে, কারণ আর কমে যাবে, বিভবটা বাড়তে থাকবে। ওকে, এটা আমরা গ্রেডিয়েন্ট দ্বারা ব্যাখ্যা করতে চাই। যেহেতু বিভব স্কেলার রাশি সেহেতু গ্রেডিয়েন্ট দিয়ে আমরা এটাকে কি করব? ব্যাখ্যা করব। তবে মনে রেখো, গ্রেডিয়েন্টের যে বৃদ্ধির হার, বুঝছো, গ্রেডিয়েন্টের যে বৃদ্ধির হার সেটা হয় সর্বদা এই যে বিভবের বৃদ্ধি যেদিকে হয় ঠিক সেদিকে হয়।
তাহলে আমি যে কি বললাম, গ্রেডিয়েন্টের বৃদ্ধির হার অলওয়েজ কি হবে, বিভবের বৃদ্ধি যেদিকে হবে সেদিকে হবে। তার মানে স্কেলার যে ফাংশন বা ক্ষেত্রটা নিয়েছি তার বৃদ্ধি যেদিকে হবে, গ্রেডিয়েন্টের বৃদ্ধিও কি হবে, সেদিকে হবে। তো কিভাবে হয় চলো দেখি। তো খেয়াল করো, আমরা চাই ডেল ভি নির্ণয় করতে। ভি মানে বিভব। মনোযোগ দিয়ে খেয়াল করেন, অনেক ইজি, কিন্তু তোমরা সাধারণত যেভাবে বইয়ে আছে ওইভাবে পড়ো কিন্তু বুঝো না। এটা বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আই ডিডি এক্স, কারণ অনেক ইম্পর্টেন্ট। বাস্তবিক জগতে এইটা দিয়ে আমরা অনেক কিছু কি সলভ করতে পারি। এমনি এমনি তো দিয়ে দেওয়া হয়নি, পৃথিবীতে আসলে কোনো কিছু এমনি এমনি তৈরি হয়নি। ওকে, সুতরাং এটারও কিছু থিম আছে আর কি, বা এটারও প্রয়োজনীয়তা বিদ্যমান। তো দেখো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। আচ্ছা বলো তো, এটা যদি আমি 3D কল্পনা করি তাহলে সেক্ষেত্রে আমরা আর সমান কি পাই? আর সমান আমি এখানে লিখি, আর সমান একটা ভেক্টর বললে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে আর সমান কি হবে বলো তো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হাফ। দেখো আমরা এটা কিন্তু আমরা শিখে এসেছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে এখান থেকে আমরা যে কনস্ট্যান্ট মানটুকু পাবো সেটাকে বের করে নিয়ে আসি, কিউ বাই 4 পাই এপসাইলন নট আই ডিডি এক্স জে ডিডি ওয়াই কে ডিডি জেড অফ কি আর। আচ্ছা আর কে কি ইনভার্স বানিয়ে দিব? ওকে, আর কে তুলে দাও, ইনভার্স হয়ে যাক। ঠিক আছে, আচ্ছা তো এখন তো আমরা খেয়াল করো, কিউ ডিভাইডেড 4 পাই এপসাইলন নট আই ডিডি এক্স জে ডিডি ওয়াই কে ডিডি জেড। এই আর ইনভার্স, তার মানে আর এর মান কত? এই যে আর এর মান, ইনভার্স মানে এই এখানে একটা মাইনাস তুলে দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ। আর যেহেতু ইনভার্স আছে আমি এটা একবারে বসিয়ে দিলাম, ডন্ট মাইন্ড। তো এখন আপনারা খেয়াল করেন, কিউ ডিভাইডেড 4 পাই এপসাইলন নট, হ্যাঁ, আই ডিডি এক্স অফ ফাই। ফাই মানে কি? এটা না, টোটাল ফাই মানে কি এটা? তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ লিখে ফেললাম। জে ক্যাপ ডিডি ওয়াই অফ ফাই, ফাই মানে হচ্ছে এটা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ। ওকে, লিখে ফেললাম। নেক্সট আবার খেয়াল করেন, কে ক্যাপ ডিডি জেড অফ ফাই, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ। ওকে, আচ্ছা এটা খুঁজে পেলাম। তো এখন তোমরা খেয়াল করো কি হচ্ছে পেনগুলোর, কিউ ডিভাইডেড 4 পাই এপসাইলন নট, হ্যাঁ। এখন এই ডিডি এক্স কি করবে? একে অপারেট করবে। কিভাবে অপারেট করবে একটু মনোযোগ দিয়ে তোমাকে খেয়াল রাখা লাগবে। আচ্ছা ফার্স্ট আমি একটু সাইড নোট দিয়ে বোঝাই সিস্টেমটা, তারপরে আসি। ডিডি এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ। ওকে, তো দেখো অপারেটর বা চলক কিন্তু আমাদের কি ডিডি এক্স, চলক কি ডিডি এক্স। এই এক্স শুধু ক্ষমতা রাখে এই চলক এক্স স্কোয়ারকে ব্যবকলন করার, আর বাকিগুলো তার জন্য কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে রয়ে যায়। ওকে, এখন ঘটনা, একবারে ডিডি এক্স তো ভেতরে ঢুকতে পারে না। কেন ভেতরে ঢুকতে পারে না? কারণ তার কি আছে, বাইন্ডিংস আছে। কোথায় আছে? দেখো মাইনাস হাফ আছে, আছে না, পাওয়ার মাইনাস হাফ আছে। এখন ঘটনা, কোন একটা চোর যদি কি বাসায় চুরি করতে আসে, ধরে নাও তুমি তোমার বাসা আটকিয়ে সিন্দুকের মধ্যে কি রেখেছো, সবকিছু রেখে দিয়েছো, আলমারিতে রেখে দিয়েছো, দিয়ে লক করেছো, তারপরে কি রুমের দরজা লক করেছো, তারপরে গেটের দরজা লক করে দিয়ে তুমি কি বাইরে গেছো বেড়াতে। এখন চোর এসে প্রথমেই তো তোমার আলমারির দরজা কি ওপেন করবে না বা তালা ভাঙবে না। ফার্স্টে কি করবে, সে বাহিরের দরজার তালা ভাঙবে, তারপরে ঢুকবে কোথায়, রুমে। ঢুকতে যেয়ে রুমের দরজার তালা ভাঙবে, তারপরে সিন্দুকের দরজার তালা ভেঙে তুমি সিন্দুকে যে বন্দুক রেখেছো ওটা নিয়ে পালিয়ে যাবে, রাইট? আচ্ছা,
তো চলে আসি আমরা, বন্দুক না অন্য কিছু থাকতে পারে। তো এখন খেয়াল করো তোমরা, ডিডিএক্স এ তো চোর, ওকে, চোর, এই চোর এখন ভেতরে ঢুকতে চাই, কারণ চোরের টার্গেট হচ্ছে এক্স স্কোয়ারকে কি করা, সলভ করা। তো এই চোর ভেতরে ঢুকতে চাইলেই তো পারবে না, কারণ কি দেখো গেটে তালা মারা আছে না? তাহলে এই গেটের তালা মারাটা কি করতে হবে, তালাটা আগে ভাঙতে হবে। তাহলে আমরা আগে গেটের তালা ভাঙবো, এটা কি পাওয়ার না? পাওয়ার। তাহলে পাওয়ারটাকে আগে নামাবো, হাফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান। ওই যে পড়েছিলা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, পাওয়ার নামলো এক্স, পাওয়ার থেকে এক কমে গেল। ওকে, পড়নি? ঠিক তাই করেছি, ওই হাফকে পাওয়ার হিসাবে মাইনাস হাফকে নামিয়েছি, আবার কি মাইনাস হাফ থেকে এক কি করেছি, কমিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা এখন দেখো বাইরের তালা ভাঙা শেষ, এখন ও কি করবে, হুড়মার করে ভেতরে ঢুকে পড়বে। ভেতরে ঢুকেই কি করবে জানো, এক্স স্কোয়ারকে সলভ করে দিবে, টুটাকে কান ধরে নামাবে, 2x বানাবে। ওকে, আর উপরে 2 মাইনাস 1, তার মানে 1 হয়, এ দরকার নাই। এবার এক্স স্কোয়ারকে যখনই সলভ করতে যাবে তখনই দেখবে কনস্ট্যান্ট 0, তাহলে ও 0 বানাবে। ওকে, জেড স্কোয়ারকে যখনই সলভ করতে যাবে তখন কি চলক তো এক্স, ডিডিএক্স অপারেটর, একে কি ধ্রুবক বানিয়ে ফেলবে, তখন ও 0 হয়ে যাবে। তাহলে লাস্ট ওভারঅল কি হলো একটু খেয়াল করেন তো, লাস্ট ওভারঅল যেটা হলো এই 2 আর এই 2 কেটে যায়, যখনই কেটে যায় তখন দেখো মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3/2 হয়। ওকে, তার মানে ঘটনা যেটা সেটা হচ্ছে যদি ডিডিএক্স এই অংশকে সলভ করে তাহলে কি ঘটনাটা ঘটবে, ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে এই মানটা পাওয়া যাবে। ওকে, তাহলে আমি ওই মানটাকে একবারে এখানে লিখে দিব। ওকে, তোমাদের কি বলবো, যেটা তোমাদের সুবিধার্থে তাহলে লিখে দিই। হ্যাঁ, ধরে নাও এটা থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট কি পেলাম, মাইনাস এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3/2, এটা পেলাম। এখন বলো তো দেখি, এই অংশটা সলভ তো আমরা চাই, ডিডি ওয়াই দিয়ে সলভ, এ তো অনেক ইজি হয়ে গেছে আমাদের জন্য। তাহলে আমরা কি এখানে যদি ডিডি ওয়াই বসিয়ে দিই তাহলে কি হবে, ওই হাফকে নামাবে, এরপরে তালা যখনই ভেঙে দিবে তখন ভেঙেই কি করবে, ভেতরে দেখো তালা ভাঙা পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে। এখন ডিডি ওয়াই ভেতরে প্রবেশ করবে, ভেতরে প্রবেশ করে এক্স স্কোয়ার পাবে, ও কিন্তু ওর জন্য ধ্রুবক। এবার ওয়াই স্কোয়ার তার মানে পাওয়ারকে নামাবে 2y হবে, এটা আবার জেড পেয়েছে তাহলে এটা 0, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো কি 2y, তাহলে এই 2 আর এই 2 যদি কেটে যায় লাস্ট ওভারঅল এখানে হয় হচ্ছে y। তাহলে এই অংশটুকু যদি সলভ করা যায় তাহলে আমরা পাবো ওইটা, তাহলে ওইটাই আমরা এখানে বসিয়ে দিই, প্লাস যে ক্যাপ ছিল মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3/2। ওকে, 3/2 আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, প্লাস কে ক্যাপ। এখন দেখো তো এই অংশটা আমার ক্যালকুলেশন করতে হবে, রাইট? তাহলে স্বাভাবিক অর্থে আমরা অনুরূপভাবে কি এখানে যদি জেড বানিয়ে দিই, এখানে জেড বানিয়ে দিলাম, তাহলে দেখবা কি সব ওকে আছে, শুধু এখানে হবে 0, এখানে এসে হবে 2z। তাহলে এই 2 আর এই 2 যদি কেটে যায় তাহলে এখানে হবে z, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিতটা পেয়ে যাব, কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে এখানে এই অংশটুকুর জন্য আমরা ওইটা পেলাম, কত পেলাম, মাইনাস জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3/2। এই দেখো আমাদের ক্যালকুলেশন প্রায় আমরা কি এগিয়ে যাচ্ছি ওই দিকে, কোন দিকে, সলিউশনের দিকে। আচ্ছা, তো একটু খেয়াল করো, কিউ ডিভাইডেড 4πε0 কি যেন প্রত্যেকের কাছ থেকে কেড়ে নেওয়া যায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3/2 কেড়ে নেওয়া যায়, তাহলে কি থাকবে, এখান থেকে এটুকু কেড়ে নিলে থাকবে মাইনাস এক্স আই ক্যাপ, তারপরে দেখো এখান থেকে কেটে নিয়ে থাকবে মাইনাস ওয়াই জে ক্যাপ, এখান থেকে কেটে নিলে থাকবে মাইনাস জেড কে ক্যাপ। ক্লিয়ার? এখন লাস্ট ওভারঅল আমরা কি পাচ্ছি, কিউ ডিভাইডেড 4πε0। এখানে চলে আসেন, এখানে যদি আমরা চলে আসি তাহলে আমরা যেটা পাবো 1 ডিভাইডেড, দেখো
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একটু -3/2, এটা হয়ে যাবে 3/2। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে হবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, একটা ব্র্যাকেট দিয়ে দিই, এখানে কিন্তু ইনটু আছে। খেয়াল দেখো কিউ ডিভাইডেড 4 পাই এপসাইলন নট 1 ডিভাইডেড, বলো তো দেখি এখান থেকে একটু কারিশমা করব আমরা, হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দেখো হাফ, আবার উপরে দিব কি 3 মাইনাস এইটা কিন্তু আমাদের আর ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এই দেখো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, তাহলে ওটার মান বসিয়ে দিলাম। এখন দেখো নিচের এই অংশটাও কিন্তু আমরা কি, এই অংশটাও কিন্তু আমরা কি লিখতে পারি, এই অংশটা দেখো আর লিখতে পারি। তাহলে আমরা বসিয়ে দিই কিউ ডিভাইডেড 4 পাই এপসাইলন নট 1 ডিভাইডেড আর কিউব মাইনাস আর। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। দেখো একটু খেয়াল করে, বাম সাইডে ছিল হচ্ছে ডেল ভি, তার মানে বিভবকে আমরা কি করেছিলাম, গ্রেডিয়েন্ট করেছিলাম, রাইট। আমরা পেয়েছি লাস্ট ওভারঅল ক্যালকুলেশনে এইটা কিউ ডিভাইডেড 4 পাই এপসাইলন নট 1 বাই আর কিউব মাইনাস আর। তাহলে কেমন কথা দেখো তো, আমরা জানি কি যত কেন্দ্রের দিকে যাব তত কি বাড়বে, বিভব বাড়বে, আর যত বিভব বাড়বে তত কি গ্রেডিয়েন্ট বাড়তে হবে, এ কথাই বলা হয়েছে, তাই না? কারণ স্কেলারের মান যত বেশি হবে বা বৃদ্ধি পাবে যেদিকে, গ্রেডিয়েন্টের মান কি হবে তত বৃদ্ধি পাবে। তো আমরা একটু খেয়াল করে দেখি তো আসলে কেন্দ্রের দিকে গ্রেডিয়েন্টটা বাড়ছে কিনা, যাক হয় কিনা, চলো যাই। এটা একটা বৃত্তাকার পথ, বৃত্ত, এটা একটা ব্যাসার্ধ ভেক্টর। এই বিন্দু যদি আমরা বিবেচনা করি, কেন্দ্র থেকে ব্যাসার্ধ ভেক্টরের ডিরেকশন কি হয় বলতো, কেন্দ্রের বাইরের দিকে, রাইট, কেন্দ্রের বাইরের দিকে হয়, তাই না? আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে কি, দেখো কেন্দ্র থেকে ব্যাসার্ধ ভেক্টরের দিক বা সরণ ভেক্টরের দিক কেন্দ্রের বাইরের দিকে হয়, সেটা তো আমরা জানো, এই বিন্দুর দিকে আর কি, এই বিন্দুকে ইন্ডিকেট করা হয় অবস্থান ভেক্টর। তো বলা হয়েছে যত আমি কেন্দ্রের দিকে যাব তত কি হবে, বিভব বাড়বে, কারণ এই যে বলা হয়েছে দূরত্ব যদি কমে যায়, কেন্দ্রের দিকে গেলে দূরত্ব কমে যাবে, বিভব বাড়বে। তো দেখা যাক তাই হয় কিনা, বলো তো দেখি। এই মাইনাস আর মানে কি, কেন্দ্র থেকে পি বিন্দু এর দিকে গেলে এটা হয় প্লাস আর, কিন্তু আমরা যখনই কি বিভবের গ্রেডিয়েন্ট নির্ণয় করেছি তখনই কি দেখো পেয়েছি মাইনাস আর, রাইট। তাহলে এই মাইনাস আর মানে কোন দিকে বলতো, অবশ্যই কেন্দ্রের দিকে, তাই না? মাইনাস আরটা কোন দিকে, অবশ্যই কেন্দ্রের দিকে। তার মানে এই মাইনাস আর নির্দেশ করছে সেটা হচ্ছে কি, কেন্দ্রের দিকে কি হয় বলতো, বিভবের গ্রেডিয়েন্ট বৃদ্ধি পায়। তাহলে আমরা কি দেখেছি, আমরা দেখেছি কেন্দ্রের দিকে গেলে দূরত্ব কমে, বিভব বাড়ে, সুতরাং ওখানেও আমরা প্রমাণ পেলাম যেটা বিভব যেদিকে বাড়ে তার গ্রেডিয়েন্ট সেদিকেই বৃদ্ধি পায়। ওকে, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যেটা স্কেলার ক্ষেত্রের বৃদ্ধি যেদিকে ঘটে ওই ক্ষেত্রের গ্রেডিয়েন্টের বৃদ্ধিও কি হয়, সেদিকেই ঘটে। ওকে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবা, আর তোমরা অবশ্যই পড়ে নিবা, কয়েকটা 3টা দেখবা তাৎপর্য আছে, পড়ে নিবা গ্রেডিয়েন্টের তাৎপর্য বা বৈশিষ্ট্য। কারণ এই বৈশিষ্ট্য আমরা অলরেডি পড়ে ফেলেছি, একটু আমি বুঝিয়ে দিই তোমরা বুঝতে পারবা। নাম্বার 1, 2টা আছে আর কি। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে দেখো স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট আমরা যখন বের করেছি তখন পেয়েছি কি, একটা ভেক্টর ক্ষেত্র পেয়েছি, এই যে ভেক্টর ক্ষেত্র, এই যে ভেক্টর। তাহলে স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট কি হয়, ভেক্টর ক্ষেত্র হয়। তাহলে আমরা এখানে 1 নম্বরে বসাতে পারি। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্কেলার ক্ষেত্রের মান যেদিকে বৃদ্ধি পায় ওই ক্ষেত্রের গ্রেডিয়েন্টের মানও কি হয়, সেদিকেই বৃদ্ধি পায়।
এমনকি সমান হয়। ওকে, আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এই রিলেটেড প্রবলেমগুলো আমরা নেক্সট লেকচারে ইনশাআল্লাহ করব। ওকে, সবার সুস্থতা কামনা করার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, তোমরা যেহেতু অনলাইনে পড়ছো এবং দীর্ঘদিন ধরে পড়ছি, প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। গতিতে গেলে আমাদের গতিটা অনেক বেশি বেড়ে যাবে, তখন তোমরা কি দেখবা অনেক দ্রুত আমরা আগাচ্ছি, কারণ সকল কনসেপ্ট আমরা ভেক্টরে জেনে ফেলেছি। ওখানে তোমরা কি চট জলদি ধরতে পারবা, তখন কি দ্রুত সলভ করতে পারবা। ওকে, আচ্ছা, নিজেদের এই জন্য কি করো, বারবার কি সেভাবে প্র্যাকটিস করাও এবং এগিয়ে নিয়ে যাও। ওকে, তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, তোমাকে যদি বলা হয় একটা ইটের উপরে এইভাবে বাড়ি দিয়ে ইটটাকে ভাঙো, ভাঙতে পারবা? চেষ্টা চালাবা, কিন্তু ভয় হবে, রাইট? কোথায় ভয় হবে? এখানে ভয় হবে, এখানে ভয় হবে, চোখ ভয় দেখাবে, রাইট? বিভিন্ন ভয় দেখাবে। যদি বলা হয় 5টা ইট পরপর সাজিয়ে দিয়ে তারপরে কি 2 হাত দিয়ে বাড়ি দিয়ে ভাঙো, পারবা ভাঙতে? আরো ভয় কি জাগ্রত হবে, না জানি বাড়ি দিলে কি হাত খসে অন্যদিকে চলে যায় কিনা বা চুরমার হয়ে যায় কিনা, রাইট? কিন্তু একটু খেয়াল করো, এমন কেউ কেউ এই পৃথিবীতে আছে যারা 5টা কেন 10টা কেন যতগুলো ইট দেখ না কেন তারা কিন্তু ভয় পায় না, তারা 2 হাত দিয়েই কি করে ওই ইটগুলোকে ভেঙে ফেলে, রাইট? কেন? ওই মোমেন্টে তাদের হাত আর হাত থাকে না, ওই মোমেন্টে ইস্পাতের চেয়েও শক্তিশালী হয়ে যায়। কারণটা একটাই, তাদের সর্বশক্তি, ব্রেনের শক্তি, মনের শক্তি, শরীরের শক্তি সব ওই মোমেন্টে চলে যায় হাতে। পুরো শক্তি হাতে যাওয়ার কারণে হাত কনফিডেন্ট পায়, সুতরাং বাড়ি দিলেই যতগুলো ইট থাকে ভেঙে যায়। কিন্তু আমরা ম্যাক্সিমাম এই ধরনের সিংহভাগ এই ধরনের যে পারবো না, প্রথমেই হেরে যাই, দেখলেই কি আমাদের ভয় চলে আসে। কিন্তু আমরা যদি আমাদের সব কিছু অর্থাৎ সকল শক্তিগুলো যদি কি আমাদের লক্ষ্যে আমরা কাজে লাগাই, তাহলে ওই লক্ষ্যগুলো কি হয়, অবশ্যই খুব দ্রুত কি ওভারকাম করা যায়। এই জন্য তোমরা কি তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, তোমাদের পূর্ণ শক্তি, পূর্ণ চিন্তা ভাবনা সব কি করো, ফোকাস করো ওই লক্ষ্যের দিকে। ওই লক্ষ্য তোমাকে কি তোমার দিকে আসবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।